ইন্ডিয়া সিলেকশন পেয়েছি জুনিয়রের, টোটাল ন্যাচার, নো মেডিসিন নাথিং, কিছু না, অনলি হার্ডওয়ার্ক। তারপরে আমার লাইফে একটা দুর্ঘটনা ঘটলো। আমি যে করে বডি বিল্ডিংটা ক্যারি করার জন্য একটা দোকানে কাজ করতাম সিকিউরিটি গার্ডে। না, আমার স্কোপ ছিল, রেলওয়েতে ছিল, পুলিশে হওয়ার ছিল। তারপরে আবার আমার একটা রোড অ্যাক্সিডেন্ট হলো। রোড অ্যাক্সিডেন্টে আমার মানে ট্রাইসেপ টেন্ডন ভেঙে গেছিলো। এমন ইচ্ছা হচ্ছিল সুসাইড করে নিয়ে, এমন পরিস্থিতিটা এমন জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। বাংলাতে একটা প্রবাদ আছে, তোমরা সবাই জানো, যে ইচ্ছে থাকলে উপায় হয়। তা আজকে তোমাদের কাছে এমন একটা বডি বিল্ডারের সাথে পরিচয় করাবো আমাদের চ্যানেলের মাধ্যমে, যার কিন্তু ইচ্ছে শক্তি দ্বারা সে কিন্তু আজকে এই জায়গায় অ্যাচিভ করেছে। নিজের বাড়ি বিক্রি করতে হয়েছে তার জন্য, সিকিউরিটি গার্ডের কাজও করেছে বডি বিল্ডিং করার জন্য। এবং এটা কিন্তু আমাদের নতুন কোনো অ্যাথলিট নয়, আমাদের বেঙ্গলের অনেক পুরনো অ্যাথলিট। শুধুমাত্র প্রচারে আসতে পারেনি, অন্য কোনো কারণ হবে, কারণ যেহেতু আমাদের বেঙ্গলে এমন কোনো চ্যানেল নেই যাকে প্রচারালয়ে আনতে পারে এরকম বডি বিল্ডারদের। তা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য যে এই সমস্ত বডি বিল্ডাররা পিছিয়ে পড়েছে, যারা প্রচারালয়ে এখনও আসতে পারেনি, তাদের আমরা নিয়ে আসবো। তা আজকে তোমাদের সাথে সেই রকম একটা বডি বিল্ডারদের পরিচয় করাতে চলেছি। আর আমাদের উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র বডি বিল্ডারদের পরিচয় করানো, কোনো পয়সা ইনকাম করা নয়। আমরা কিন্তু কোনো বডি বিল্ডারের কাছ থেকে কোনো রকম কোনো টাকা পয়সা কিচ্ছু নিই না, এটা শুধু আমরা ভালোবেসে এই কাজটা করি। ভিডিওটা বেশি করে শেয়ার করবে এবং চলো তাহলে তার সাথে পরিচয় করি এবং তার বিষয়গুলো জানবো যে কীভাবে সে আজকে এই জায়গায় এসছে। আসো, আমার সাথে এখন বসে আছে প্রমোদ সিং, অনেক পুরনো অ্যাথলিট, পুরনো বডি বিল্ডার, শুধু প্রচারালয়ে আসতে পারে। দাদা, তোমাকে থেকে ওয়েলকাম করি আমার চ্যানেলে। আগে থ্যাংক ইউ সো মাচ। আর তুমি তোমার জার্নিটা কীভাবে শুরু করেছিলে? এখনো পর্যন্ত তোমাকে কেউ বেঙ্গলে সেরকমভাবে কিন্তু সেরকম প্রচার কিন্তু করেনি। হ্যাঁ, কারণ অনেক ভালো ভালো অ্যাথলিট আছে যাদের এখনো পর্যন্ত প্রচার আলো তারা আসতে পারেনি। তা তোমার যে স্ট্রাগল, তুমি যেভাবে আজকে এই জায়গায় এসছো, আমাদের যারা নতুন যারা দেখছে তারা কিন্তু ওটা মোটিভেটেড হবে তোমার এই ভিডিওটা দেখে অন্তত। তা তুমি একটু তোমার ব্যাপারে বলো, কীভাবে শুরু করেছো আর এই জায়গাটা কীভাবে আসলে। হাই, আমার নাম হচ্ছে প্রমোদ সিং। আমি আন্দুল গোলাপবাগান থাকি, হাওড়া ডিস্ট্রিক্টে। তো আজ এই সুযোগটা পেয়েছি দেওয়ার জন্য। আমাদেরও সৌভাগ্য যে তোমাকে পেয়েছি, এত পুরনো একজন অ্যাথলিট। থ্যাঙ্কস। আর আমি আমার জার্নিংটা বলি। আমার জার্নিংটা হচ্ছে, আমি যখন 15 বছর ছিলাম তখন আমি স্টার্ট করেছিলাম এই জিম লাইন, যেখানে আমি স্টার্টিং করেছিলাম আমার জিম লাইন বিশ্বনাথ ব্যায়াম সমিতি থেকে, ওয়েট লিফটিং থেকে। আর তখন আমার এজ হয় 15, তখন আমি 7th স্ট্যান্ডার্ডে পড়ি। আর তখন আমি এই খেলাধুলার বারে কিছু জানতাম না। সাডেনলি একটা মানে কম্পিটিশন হয় বলে, কিছু ব্যায়াম সমিতি থেকে ছেলেরা এলো, তা বললো ক্লাব চ্যাম্পিয়নশিপ চাই, তার জন্য আপনাকে খেলতে হবে। আমি বললাম ঠিক আছে, গেলাম। সেখানে রূপক দাস ছিলেন, খুবই ভালো লোক, ওনার মতন ভালো লোক পাওয়া যাবে না এখন। কেমন ওনার যে শেখানোর টেকনিক, আর এই বডি বিল্ডিং বলো বা ওয়েট লিফটিং বলো, ওনার যা স্পিরিটটা ছিল, ওনাকে দেখে লোকে এমনি মোটিভেট হয়ে যাবে কি এরম ধরনের লোক মানে পাওয়া মুশকিল, আর এরম অ্যাথলেটস হওয়া মুশকিল। আর ওনার আন্ডারে আমি গিয়ে যখন ট্রেনিং আরম্ভ করলাম, আমি নিজে ভাবতেও পারিনি যে আমি আজকে এই পর্যায়ে এসে দাঁড়াতে পারবো, শুধুমাত্র ওনার জন্যে। কেন পথটা দেখিয়েছে কে? রূপক দাস। ঠিক আছে, ওনার মতন গুরু পাওয়া মুশকিল। এখন উনি নেই, আমার খুবই দুঃখিত। কিন্তু ওনার সবসময় আমি ওনাকে ভাবি, চিন্তা করি কি আমি যখন ওনার হাত ধরে শিখেছিলাম, প্রথম যেদিন আমি জিমে ঢুকেছিলাম, তখন উনি আমাকে করিয়েছিলেন ফার্স্ট ডে 1000 স্কোয়াট। 1000 স্কোয়াট তখন এরকম চল ছিল একটা তখন ওরম যে ওনার মধ্যে যে স্পিরিটটা ছিল যে 1000 স্কোয়াট করতে হবে বলে, যে সেই 1000 স্কোয়াট করে দাঁড়াতে পারবে সেই মাত্র টিকবে জিমে, নাহলে টেকার মতো সে ছেলে না। তখনকার কী ছিল ব্যায়ামে? স্কোয়াট আর ডোন বৈঠক, পুশ আপ, পুল আপ, এইগুলোই বেশিরভাগ করাতেন। আর উনি যেটা প্রথম দিন যা করিয়েছিলেন, আমরা তখন ওই ব্যাচে মোটামুটি 17-18 খানা ছেলে ছিলাম। তার মধ্যে যখন ফার্স্ট ডে ব্যায়াম করে যারা দ্বিতীয় দিনে আসতে পেরেছে, তারাই টিকেছে আর তারাই ওয়ার্ল্ড রেকর্ড করেছে। তার মধ্যে আমরা 16-18 জনের মধ্যে থেকে 4 থেকে 5 জন আমরা যে রেগুলার হতে পেরেছিলাম, তারা আজকে সবাই ভালো জায়গায় অ্যাচিভ করেছে স্পোর্টসে, ওয়েট লিফটিং জগতে। আমি যখন প্রথম কম্পিটিশান খেলি, মানে জিম জয়েন করার 3 দিন পরেই কম্পিটিশান হলো নোভিস ওয়েট লিফটিংয়ে, থার্ড হলাম। স্ন্যাচ
তোমার 22 কেজি, আর ক্লিন অ্যান্ড জার্ক 45 কেজি করে থার্ড প্লেস হয়েছিল প্রথম, মানে রড ধরেই আর কি এটা করা, টেকনিক শিখেই। সেই একটা প্লেস পাওয়ার মধ্যে আমার মধ্যে Confidence একটা level বেড়ে গেল। কনফিডেন্স লেভেল বেড়ে গেল, আর একটা খুব ভালো মোটিভেট, আর আমার ওরম কোচ যে এরম ধরনের ট্রেনিং দেয়, সেইটা তার ওনার মোটিভেট থেকে আমি অনেকটা প্রভাবিত। আমি যদি ঘুমোও থাকে উঠে গিয়ে ব্যায়াম করতে যাবো এরম ধরনের, সেই মোটিভেটটাই আলাদা। উনি যদি একবার ডাক দিয়ে রাখি বা তোমায় 5টায় ঢুকতে হবে, 4টায় ঢুকতে হবে, আমি সেই টাইমে তার আগে ঢুকে যেতাম। সেই থেকে যে স্পিডটা হলো, আমি মাসের মধ্যেই আমি ওয়েট লিফটিংয়ে স্টেটে সেকেন্ড, তারপরে ফার্স্ট, তারপরে একটা ভালো পর্যায়ে যাওয়ার জন্য ইন্ডিয়া সিলেকশন ছিল। সেই সিলেকশনে একটা মানে ভাগ্য তখন ভালো খারাপ বলে একটা কিছু জিনিস থাকে, সেই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। স্ন্যাচ করতে গিয়ে আমার শোল্ডার আর স্পাইন থেকে হিপবোন ক্র্যাক হয়ে গেলো। সেটা হওয়ার পরে খুবই আমি দুঃখিত হলাম। তারপরে ডাক্তাররা বললো আর তুমি ব্যায়াম করতে পারবে না, চিরকাল ব্যায়াম করতে পারবে না। তারা আমার মনে একটা খুবই দুঃখ ছিল, কাঁদছিলাম। তারপরে আমাদের একটা ফ্যামিলি ডক্টর ছিলেন, উনি আমাকে সাজেস্ট করলেন। আমার জন্য সেটা লাইফে অনেক বড় শিখ, আর সকলের জন্যও সেটা আমি বলার পরে সেটা আমি ভাবি সকলেই সেটাকে যেন অ্যাকসেপ্ট মানে করতে বাধ্য, আর সেটা রিয়েলিটি। আর এক্সাম্পলটা ছিল, আমি ডাক্তারের গায়ে বসে কাঁদছি, আমি মানে লাইফে জিম করতে পারবো না। সে বলে দূর পাগলা, তো কে বলে যে তুই জিম করতে পারবি না, তুই সব করবি, মাত্র 15 দিন দে, তুই জিমে যাবি, তুই সব কিছু করতে পারবি। উনি এক্সরেটা দেখার পর বললেন, আমার মনে একটা ঊর্জা জাগিয়ে দিল। আমি ভাবলাম কি আমার লাইফটাই শেষ, মানে স্পোর্ট ছাড়া যেন আমার লাইফে কিছু নেই। ওনার বলার পর আমার একটা মনের মধ্যে যে পজিটিভ ভাইবটা এলো, সেটা আমি নিজেকে মানে একদিকে দুঃখ, তারপরে একদিকে এরকম মনে হচ্ছে না আমি কিছু করতে পারবো। উনি এক্সাম্পলটা যে দিলেন, বলে একটা ফ্লাওয়ার টপ ছিল, ফ্লাওয়ার টপটা ফেলে দিলেন, ফেলে দেওয়ার পর বলছে কি এই টপটা তো ওয়েস্ট। আমি বললাম হ্যাঁ, ভেঙে গেছে। তারপর বলছে না, এটার জন্য আমার ওয়েস্ট না, এটা আমার অনেক কাজের জিনিস। বলছি তোকে বোঝাচ্ছি শোন। টপটাকে জুড়লো, জোড়ার পর বলছে দেখ টপটা তো ওয়েস্ট ছিল, কিন্তু আমি এটা জুড়লাম, জোড়ার পর যদি এই গাছটাকে আমি বড় করি, জল দিয়ে সার দিয়ে যদি আমি গাছটাকে বড় করি, টপটা এত প্যাকড আপ হয়ে যাবে, তুই গাছটাকে ধরে নাড়াবি, টপটা কোনোদিন পড়বে না। ঠিক আছে, ওর মধ্যে এই শিখটা দিল কি যদি তোমার যে কোনো পার্টস বা যে কোনো মানে মাসেল ড্যামেজ যদি হয়ে যায়, তুমি তার আশেপাশে যে মাসল আর বোনস ডেন্সিটি সেগুলো বাড়াও। সেগুলো বাড়ালে তোমার অটোমেটিক যে ভাঙা জিনিসটা তোমার মনে হয় না সেটা ভাঙা, সেটা আরও গিয়ে আরও মানে শক্ত হয়ে যাবে, আর তুমি হচ্ছে ভালো ওয়ার্কআউট করতে হবে। আর সেটা প্র্যাকটিক্যালি আমি করেছি, আর সেটা হয়েছে। আমার যে এত বড় ইনজারি, আমি নিজেই ভাবতে পারিনি আমি আজকে এই জায়গায় দাঁড়াতে পারবো, যে বডি বিল্ডিংয়ে গিয়ে একটা মিস্টার ওয়ার্ল্ড পজিশনে দাঁড়িয়েছি, ফ্রেম করলাম। আমার নিজেরই একটা সেটা গর্ব ফিল হয় কি আমি যেখানে ডাক্তার বলেছে তুমি কিছু করতে পারবে না লাইফে, জিমের মুখ দেখতে পারবে না, সেই জায়গাতে আমি এই পর্যায়ে এসেছি শুধুমাত্র ওই ডাক্তারের সেই এক্সাম্পলের জন্য। আমি সেই ডাক্তারের খুবই ধন্যবাদ জানাই, আর আজ পর্যন্ত আমি ওনার ওই জিনিসটাকে ফলো করি। আর এটা আমি সকলের জন্য বলবো কি যে কোনো যদি অ্যাক্সিডেন্ট হয় বা ইনজারি হয়, তাতে ভয়ে যেন সে ব্যাক না করে, সে সেই জিনিসটাকে নিয়ে ক্যারি করুক, আর কালকে গিয়ে সে ভালো জায়গা দাঁড়াতে হবে, সেটা আমার গ্যারেন্টি। আর সেই জায়গা থেকে আমি আজ পর্যন্ত তারপরে বডি বিল্ডিং খেললাম। বডি বিল্ডিংয়ে যে আমার গুরু হয় কার্তিক নস্কর, যিনি আমাকে আঙুল ধরে বডি বিল্ডিং করা শিখিয়েছেন। ওই বডিটা যে এই পদে আমি নেবে এসেছি ওনার জন্যে। আর আমি প্রথম যখন কম্পিটিশান করি বডি বিল্ডিংয়ে, আমি তখন সেকেন্ড প্লেস পাই। তখন আমার এজ খুবই কম, মোটামুটি 16 বছরের তখন ছিলাম।
16 বছরের মধ্যে যখন আমি ফার্স্ট কম্পিটিশানে সেকেন্ড যখন হয়েছি, তারপরে আবার তারপরেই কম্পিটিশানে আমি ফার্স্ট হয়েছি আমি আমার ক্যাটাগরিতে। তারপরে এই করে এগোতে এগোতে ডিস্ট্রিক্টে অনেক টাইটেল মারলাম, হাবড়া ডিস্ট্রিক্টে অনেক টাইটেল মারলাম, বেঙ্গলের টাইটেল মারলাম। স্টেপ বাই স্টেপ যতটা এগোতে গেছি, তারপরে ইন্ডিয়া সিলেকশন পেয়েছি জুনিয়রের। তখন আমি টোটালি ন্যাচারালে ছিলাম, টোটাল ন্যাচারাল, নো মেডিসিন, নাথিং, কিছু না, অনলি হার্ডওয়ার্ক, বাড়ির খাওয়া দাওয়া। কেন কি এখন তো বডি বিল্ডিং অনেক ডেভেলপ আর অনেক কম্পিটিশন মার্কেট। তা এখন বডি বিল্ডিংটা অনেক হাই প্রোফাইলে চলে গেছে। আগেকার লোকেরা অত খেতে পারতো না, ঠিক আছে, তাদের বাড়ি যা, আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তো আমাদের বাড়িতে যা পেতাম তাই খেতাম। হ্যাঁ, একটু বডি বিল্ডিং যখন কম্পিটিশান থাকতো 1-2 দিন ডায়েট করতাম, দ্যাটস ইট। তারপরে আর কোনো ডায়েটের যা বাড়িতে হতো তাই খেতাম। সেই পদে থেকে থেকে আমি জুনিয়র মিস্টার ইন্ডিয়া 4টে জুনিয়র মিস্টার ইন্ডিয়া করেছি, আর একটাতে যেমন 4th, তারপরে 3rd, তারপরে 1st, তারপরে টাইটেল মেরেছি জুনিয়র ইন্ডিয়াতে। তো তখন টোটালি ন্যাচারাল। তারপরে আমার লাইফে একটা দুর্ঘটনা ঘটলো কি, আমাদের যে কাজ ছিল সে বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পর আমি যে করে বডি বিল্ডিংটা ক্যারি করার জন্যে একটা দোকানে কাজ করতাম সিকিউরিটি গার্ডে। সেখানে কিছু মাইনে সেরকম কিছু ছিল না। তারপরে সেটা ধরে আমি 1 বছর, মোটা 1-1.5 বছর জেব করে টেনেছি। টানার পর তারপরে দেখলাম না, আমার স্কোপ ছিল রেলওয়েতে ছিল। রেলওয়েতে মানে কেউ কথা দিয়েছিল কি হয়ে যাবে, কিন্তু কিছু ডিফল্টের জন্য হতে পারে না। তারপরে পুলিশে হওয়ার ছিল, সেটাও হওয়ার পথে গিয়ে আটকে গেল। তারপরে আমি একটু ডিপ্রেস ছিলাম, কেন এতগুলো চাকরি হাতে এসে চলে গেল। তারপরে একটু ডিপ্রেশন। তারপরে আবার আমার কি মন গেল, আমার পিসি মুম্বাই থাকতো, তা বলে তুই মুম্বাই চলে আয়। কেন, আমার হাতে কোনো কাজ ছিল না, কিছু ছিল না। তারপর পেট চালানোর জন্যে কাজের দরকার। সে মানে চাहे অ্যাথলিটস হোক, চাहे নর্মাল লোক হোক, সকলে যাবে, পেট আছে মানে কাজের দরকার, নাহলে পেট চালানো যাবে না। আর যে কোনো জিনিস বজায় রাখতে গেলে তোমার কাজ করতেই হবে, নিজের লাইফটাকে চালানোর জন্য কাজ করতেই হবে। তারপরে ফ্যামিলি আছে, যেহেতু আমরা একটা মধ্য ফ্যামিলি থেকে বিলং করি, বিনা কাজ করে থাকা যাবে না। কেন, আমি অনেক ছোটোবেলা থেকেই খাটছি। আমি যখন আমার বয়স ছিল মোটামুটি 5 বছর, তখন থেকেই খাটছি। আর আমার মধ্যে মানে কষ্ট করার একটা ক্ষমতা আছে, নিজের ওপর একটা, আমি সবসময় নিজের ওপরেই ডিপেন্ড করি, কারোর উপরে আমি বিলং বা ডিপেন্ড করিনি আমার লাইফে। যখন হাবড়ায় ছিলাম বডি বিল্ডিং ক্ষেত্রে অনেকজন আমায় হেল্প করেছে, যেমন অ্যাসোসিয়েশনে দেবেন্দু শাহ, আর আমার গুরু কার্তিক দা, রূপক দা, বাকি গোপাল হারু, মানে পুইলা কিশোর ব্যায়াম সমিতি যিনি সেক্রেটারি, এরা অনেক হেল্প করেছে। তাদের আমি খুব কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই। আর আমি ওদের জন্য আজ এই পথে এগিয়ে আসতে পেরেছি। তারপরে আমাদের একটা টার্নিং পয়েন্ট এসে গেল, বেঙ্গল আমায় ছেড়ে আবার পিসি যখন ডাললো মুম্বাইতে যাওয়ার পর আমার কাছে কোনো কাজ ছিল না। প্রথম আমি স্টার্টিং করলাম, একটা সিকিউরিটি গার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম, করে সেখানে বললে হ্যাঁ তুমি চলে এসো। তারপর দিয়ে আমি একটা জিম জয়েন করলাম। জিম জয়েন করার পরে উনি বললেন এত ভালো বডি, আমি এত জানতাম না কি মুম্বাইতে একটা বডি বিল্ডিংয়ের হাব বা ফিটনেসের একটা হাব, কেন আমার জন্য তো সেটা একদম নতুন। এবার যাওয়ার পর যখন দেখলাম ওখানে বডি বিল্ডিং বা ফিটনেসের অনেক বড় ক্রেজ, আমরা তো এখানে মাটিতে ব্যায়াম করতাম, আর ফিটনেস ইন্ডাস্ট্রিটা এত বড় সেটা আমি কোনো আমার চিন্তাই ছিল না। মানে বেঙ্গল থেকে 50-60 বছর এগিয়ে যেটা আমার চিন্তা ভাবনার বাইরে ছিল, আমি তো জানতামই না। তারপরে আমি গিয়ে দেখলাম আমরা তো মাটিতে ব্যায়াম করেছি, একটা ক্লাবে ব্যায়াম করেছি, একটা মানে সংস্থার উপরে, এখানে যত ক্লাব আছে সব তো একটা সংস্থার উপরে, একটা সামাজিক মানে হেল্পলেস, যারা হেল্পফুল, যারা মানে যাদের কাছে টাকা পয়সা নেই, তারা ক্লাবে ব্যায়াম করে। ওখানে সব ওইটা বড় একটা ফিটনেস ইনফ্লুয়েন্সের থেকে নিয়ে একটা বিজনেস নিয়ে সব কিছুই। তারপরে ওখানে যাওয়ার পর যখন ওই জিমে আমি জয়েন করলাম, ওখানকার যে অনার ছিল সে বডি দেখে বললো তোমার তো বডি অনেক ভালো। তাই জিজ্ঞেস করলো তুমি কি কোথায় খেলতে, কি করতে।
আমি কলকাতা বাইরে সবই বললাম, এরকম আমি চ্যাম্পিয়ন চলে গেছিলো। তা বলে তুই আমার জিম থেকে খেল, আর তোর ফিজিক অনেক ভালো। আমি ওনার জিম থেকে কম্পিটিশন খেললাম, চ্যাম্পিয়নশিপও মারলাম। তারপরে জবের জন্য আমার বলেছিলেন তালওয়ারকারে আর একটা স্যাম ফিটনেস বলে জিম ছিল, সেখানে আমি ইন্টারভিউ দিতেই আমার মানে হয়ে গেল, ডান হয়ে গেল। ডান হতে ওখানে আমি জব চালু করে দিলাম। তারপরে ওখানে বডি বিল্ডিং যখন চালু করলাম, আমি দেখলাম ওখানে বডি বিল্ডিং খুব আপডেটেড, খুব আপডেটেড। আমরা অনেক পেছনে, তখন আমরা বিনা মেডিসিন বিনা কিছু না নিয়ে এমনি বডি বিল্ডিং করেছি, ইন্ডিয়া অব্দি খেলেছি। সেরকম কিছু মনে হয় করিন কি ভাই বডি বিল্ডিং এত কিছু আছে বা এত কিছু ইউজ হয়, তখন আমরা জানতাম না। কিছু হয়, কিছু একটা জানতাম, কিন্তু এতটা আপডেটেড আমরা জানতাম। সে মুম্বাইতে গিয়ে জানতে পারলাম কি না, বডি বিল্ডিং খুব আপডেট। তারপরে সাপ্লিমেন্ট কী হয় সেটা ওখানে গিয়ে জানতে পারলাম, সাপ্লিমেন্ট কী হয়। তারপরে যত মানে দিন গেল তত নলেজ বাড়তে গেল। নলেজ বাড়ার সময় সময় আমার বডি ডেভেলপটাও বাড়তে গেল। কেন ওখানে এত ফাইট, যেহেতু ওখানে বডি বিল্ডিংয়ের পুরো হাব মানা যায়, সেখানে ভালো ভালো বডি আমার মতন কত ছেলে আছে তার মানে তার কোনো গুনতি নেই। ঠিক আছে, একটা ডিস্ট্রিক্টে অন্তত 30টা 40টা ভালো ভালো ছেলে, ওয়ার্ল্ড ক্লাসের ছেলে সব। আর ম্যাক্সিমাম ছেলে দেখবে তোমার মুম্বাই দিল্লির ভালো ছেলে। সেখানে বডি বিল্ডিংটা অনেক টাফ। যেখানে টাফ সেখানে তুমি যদি সেই পরিবেশে যাও তা অটোমেটিক তুমি টাফের দিকেই যাবে। কারণ যে কোনো ফিল্ডে তুমি যদি কম্পিটিশন খেলতে যাও, তোমার জন্য একটা যুদ্ধ। তুমি যুদ্ধ করতে খালি হাতে যাবে না, অস্ত্র নিয়েই যাবে। সেই জন্য ওখানে আমরা যখন এসব লাইনে গেলাম, হ্যাঁ সাপ্লিমেন্ট আছে, স্টেরয়েডস আছে, সবই আছে। আজকে দেখো যে যদি কেউ বলে আমি বিনা স্টেরয়েড বা বিনা সাপ্লিমেন্টে আমি আজ বডি বিল্ডিং করি, সেটা পসিবিলিটি নয়। ঠিক আছে, সে মিথ্য কথা বলবে। আর মিথ্য কথা বলে কোনোদিন লাভ নেই। যেটা আজকে মার্কেটে সবই ওপেন, যেহেতু ওপেন আছে আর জানে বডি বিল্ডিং আজকে অলিম্পিয়াড গেমে কেন নেই, শুধু ওই স্টেরয়েডসের জন্য। আর এছাড়া বডি বিল্ডিং করা মুশকিল। একটা ন্যাচারাল কী হবে, একটা ভালো সৌন্দর্য বডি হবে, কিন্তু একটা কম্পিটিশান লেভেল হবে। সেই জায়গাটা পৌঁছে থেকে তাকে সব জিনিসই ইউজ করতে হবে। যেমন আমাদের বাচ্চার জন্য খাওয়া দাওয়া দরকার, এবং বডি বিল্ডিং করার জন্যে সে প্রোটিন সাপ্লিমেন্ট আর স্টেরয়েডসের দরকার। আমি যেই জিমে কাজ করেছিলাম সেই জিমটাই আমি নিয়ে নিজের করলাম। ঠিক আছে, সেটা আমার জন্য খুবই ভাগ্য, মানে নিজেকে কৃতজ্ঞ মনে করি কিনা। যেটা আমার স্বপ্ন ছিল সেটা আমি করেছি, সে যাই করে করেছি। তা পদে একটু এগোনোর পর আমি যখন ওখান থেকে অনেকটা মানে ওয়ার্ল্ডের সিলেকশান 3-4 বার পেলাম, কিন্তু যেহেতু আমার কাছে পয়সা ছিল না, সেই জন্য আমি 4-5খানা ওয়ার্ল্ড খেলতে যেতে পারিনি। কেন? পয়সা নেই। আর যে কোনো ওয়ার্ল্ড খেলতে গেলে আমাদের ইন্ডিয়ায় নয়, সব বাইরেই যেখানে কম্পিটিশান হচ্ছে, হয়তো হংকং, ভুটান, স্পেন, হ্যাঁ এরম ধরনের এইসব জায়গা কম্পিটিশান হয়। তারপরে দুবাই। তবে এসব জায়গায় যেতে গেলে মিনিমাম তোমার 1.5 থেকে 2 লাখ টাকা লাগে। ঠিক আছে, আর তখন ওই মুহূর্তে আমার কাছে অত টাকা ছিল না যে অতটা দিয়ে আমি ওয়ার্ল্ড খেলতে যাব। কিন্তু হ্যাঁ স্বপ্ন ছিল ওয়ার্ল্ড করবো, করবো। আমার চান্স পেতেই মোটামুটি 85 হলো। 85 হওয়ার পরে আমার ওই চান্সটা আমি নিতে পেরেছি। আর নিয়ে আমি সেই জায়গা পৌঁছে সেই খালি হাতে আসিনি, আমি নিজে পারফরমেন্স দিয়ে ভালো জায়গায় একটা পদে পৌঁছেছি। প্রথম কম্পিটিশানে ওয়ার্ল্ডে আমি এশিয়াতে 4th হলাম, তারপরে ওয়ার্ল্ডে 3rd হলাম, তা 2বার ওয়ার্ল্ডে 3rd হয়েছি। আর সেই জায়গাটা পৌঁছে আমি মানে নিজেকে সেই ফিলটা করেছি না আমি ওয়ার্ল্ড ক্লাসে গিয়ে একটা কিছু করে এসেছি। আর সেরকম খালি না, একটা যেই পিক টাইমে আমি গেছিলাম একটা গ্রুপে 70খানা 75খানা ছেলে, সেই জন্য সেটা মনে হচ্ছে আমি ওয়ার্ল্ড খেলছি। ঠিক আছে, আর সেই জায়গা পৌঁছে গিয়ে আমার এরকম মনে হয়েছে না আমি যা কষ্ট করেছি সেটা সফল হয়েছে। আর এই পথে আস্তে আস্তে এবার আমার জার্নিটা তো প্রথম থেকেই একটা টাকা পয়সা নেই, গরিব ঘরের ছেলে, একটা মানে হার্ড ওয়ার্কিং করেই যেতে হবে। যে কোনো ছেলে বা আমার মতন মানে বডি বিল্ডার লাখও রয়েছে যারা গরিব ঘর থেকে, তাদের মর্মটা আমি বুঝতে পারবো কি সে কত কষ্ট করে সেই জায়গাটা পৌঁছেছে। কারণ আমি নিজে সেখান থেকে হয়ে এসেছি।
সে বডি বিল্ডের মর্মটা আমি বুঝি। তারপরে আমি লাস্ট আমার 2018-এ লাস্ট ইন্ডিয়া খেললাম, ইন্ডিয়ায় ফার্স্ট হয়েছিলাম। তারপরে ডায়মন্ড কাপের জন্য আমার প্রিপারেশন ছিল। তারপরে আবার আমার একটা রোড অ্যাক্সিডেন্ট হলো। রোড অ্যাক্সিডেন্টে আমার মানে ট্রাইসেপ টেন্ডন ভেঙে গেছিলো। এবারে যারা জানে ট্রাইসেপ টেন্ডন ভাঙার পর কী হবে, ট্রাইসেপ টেন্ডন যদি ভেঙে যায় তোমার মাসেল আর বোনের কোনো কানেকশান থাকে না, টোটালি মাসেল ছেড়ে যাবে, তুমি একটা পেন অন্তত তুলতে পারবে না। আমি যদি একটা পেন তুলতে যাই সেটাও তুলতে পারবো না, সেরকম আমার পরিস্থিতি ছিল। সেই জায়গা আমার ওই পরিস্থিতি হওয়ার পর আমি একটু ডিপ্রেশনে চলে গেছিলাম, কেন তখন আমার কাছে টাকাও ছিল না যে ওটাকে আমি অপারেট করাতে পারবো। এবার সেটা জেহেব করে আমি মানে ব্যান্ডেজ করে হাতটাকে করে যেহেতু আমার নিজের জিম ছিল, কিন্তু জিম থাকে আমি সারভাইভ করছি আর কি। যেহেতু সারভাইভ করছি সেটা আমার জিমে রোজের টাইম দিতেই হবে, আর আমার নিজের বডি বিল্ডিং ক্যারিয়ার জন্য তো ওইটাকে ঠিক করতেই হবে। তারপরে আমি ছ মাস থেকে 8 মাস এমনি কাটিয়েছি। 6 মাস 8 মাস কাটানোর পর সেটাকে আমার অপারেট করালাম। অপারেট করাতে আমার মোটামুটি খরচা হয়েছিল 2 লাখ টাকার মতন খরচা হয়েছিল। আর তারপরে আমি একটু স্টেবিলিটি নিয়ে আসা হয়, কিন্তু ডাক্তাররা বলেছিল কি তুমি আর ওয়ার্কআউট করতে পারবে না, ঠিক আছে? তোমার যে জিনিসটা হচ্ছে টেন্ডন ভাঙা, মানে টেন্ডন মানে একটা সুতোর মতন একটা শুধু হয়, আমরা যেমন শিরা টাইপের হয়, সুতোর মতন একটা পাতলা, আর ওইটা ছিঁড়ে গেলে তোমার মানে লাইফটাই শেষ, তুমি আর কিছু কাজ করতে পারবে না। সেই জন্য ডাক্তার বলেছে খুব সাবধানে, তুমি নর্মাল কাজ করতে পারবে কিন্তু তুমি ওয়ার্কআউট করতে পারবে না, ওয়ার্কআউটই করতে পারবে না, ঠিক আছে? সেই জন্য বলে জিমটা তো ভেবো না, হ্যাঁ তুমি গিয়ে কার্ডিও এইগুলো করতে পারো কিন্তু ওয়েট ট্রেনিং একদমই করবে না। কিন্তু আমি সেটাকে ভেবে নিই, আমার সেই ডাক্তারের কথা মনে আছে, ঠিক আছে? কি আমার যে ডাক্তার যে বলেছিল তুমি যে কোনো জিনিসকে যদি তুমি এমনি ছেড়ে দাও সেটা আরও ড্যামেজ হয়ে যাবে, আরও উইক হয়ে যাবে। সেইটাকে মাথায় রেখে আমি বলেছি না, আমি কিছু না কিছু করব। আমি অপারেশনের 2য় দিনে অন্তত কার্ডিও চালু করেছি। তারপরে নিজে থেকে আমার যে ফিজিওথেরাপি করতে বলেছিল, ফিজিওথেরাপি যত জিনিস আমি নিজে থেকে করেছি, যেহেতু আমার কাছে অত মানে পোটেনশিয়াল ছিল না এসব খরচা করার জন্য, হ্যাঁ সাপোর্ট ছিল না। এবার আমি নিজে থেকে ওটা ট্রিটমেন্ট করে, যেহেতু আমার একটু নলেজ আছে এই মানে ফিল্ডে করে অভিজ্ঞতা বা একটু নলেজ নিয়ে সেই জিনিসগুলো আমি জানতে পেরেছিলাম। কারণ আমার কাছে মানে কয়েকটা আমার ক্লায়েন্ট ডাক্তার আছে, এরা আছে, তাদের থেকে তাদের পরামর্শ নিয়ে নিজে থেকে সেটা করে সেটাকে আমি একটু জায়গায় দাঁড় করাতে পেরেছি। যেহেতু আমি স্ট্রাগল করছি জিম লাইনে বা আমার ওই ফিল্ডে, ফ্যামিলি আছে, ফ্যামিলিও দেখতে হয়। আমি বাবা আমার একটাই ছেলে, 2খানা বোন আছে, সব কিছু দেখতে হয়, আমার ওপরেই সব ডিপেন্ড। এইগুলো দেখতে দেখতে আমার মানে সব কাজগুলোই মানে সামলে নিতে হবে। তারপরে আমার একটা বডি বিল্ডিংটা কি প্যাশন, ওর ছাড়া আমি থাকতে পারবো না। মানে যদি আমি একদিন যদি জিম না দেখি আমার মনে হয় আমি পাগল হয়ে যাবো, হ্যাঁ মাথা খারাপ হয়ে যাবে। সেই ক্ষেত্রেটা আবার আমি অল্প করে কখনো ব্যায়াম করতাম, কখনো করতাম না, মানে কিছু না কিছু প্রবলেম আসতো, ছেড়ে দিতাম। অনেক স্ট্রাগল, লাইফটা মোটামুটি অনেক পরিবেশ মানে খুবই খারাপ ছিল। তারপরে আবার মোটামুটি একটু স্ট্যান্ড করতে গেছি, তখন আমি একটা মানে শেখাতাম ওখানে, ভালো ভালো সেলিব্রিটিদের শেখাতাম, অনেকজন আছে, নাম বলে শেষ করা যাবে না। তারপরে সেখান থেকে একটু মানে পয়সা কামিয়েছি, সেই জায়গায় একটু স্ট্যান্ড করেছি, করার পরে আবার আমার আর একটা জিম করলাম মুম্বাইতেই, আর একটা জিম করলাম। জিম করার পর আমি আবার রেডি হব বলে ঠিক করছি। তারপরে কোভিড এসে গেছে। কোভিডে তো আমি কেন, লাখো করোড়ো লোক বরবাদ হয়েছে, তার মধ্যে আমি একটা, কেন যেহেতু আমি আগে থেকেই সাফার করছিলাম। আমি কষ্ট সৃষ্ট করে ওখানে মুম্বাইতে নিজের একটা ঘর করেছিলাম। মুম্বাইতে ঘর করা বুঝতে পারছি, বিরাট ব্যাপার। সে আমি কষ্ট করে একটা ঘর করেছিলাম। সেই জায়গাটা এবার কোভিডে সব নষ্ট হওয়ার পর ওখানে 1 বছর কোভিড পুরো কাটিয়েছি। আর কোভিডে মানে বুঝতে পারছো তখন সবাই হাল খারাপ, খাওয়ার
অন্ত জোটানো মুশকিল। সেই জায়গায় এবারে যে কোনো ল্যান্ড ওনার রেন্ট ছাড়বে না। এবার রেন্টটা হয়ে হয়ে অ্যারাউন্ড 22 লাখ টাকা রেন্ট হয়ে গেছে। এবার এর পথে আমার মা বাবার কোভিড হয়েছে। এবার সেই পথে আমি কিছু বুঝতে পারছি আমি করবোটা কি। আমার মনে হয় তখন এমন ইচ্ছা হচ্ছিল সুসাইড করে নিই, এমন পরিস্থিতিটা এমন জায়গায় এসে দাঁড়িয়ে গেছে কি সুসাইড করে নিই। তখন আমার ছোটো মেয়েটার জন্ম হয়েছিল কোভিডে। আর ওই ডিফিকাল্ট টাইমে যদি যেখানে হয়তো 50,000 টাকা লাগতে হয় সেখানে 2 লাখ টাকা 2.5 লাখ টাকা। এবার যেহেতু পরিচয় ডক্টররা ছিল, কাজ হয়ে গেল আমার, কিন্তু কষ্টটা সে মুহূর্তে বার করা খুবই কষ্ট ছিল। তখন এমন আমার মনের মধ্যে এমন হচ্ছে কি ভাই কি করব, এমন হচ্ছে কি ভাই এত করে আমি মানে সুসাইড না করে ফেলি এরম ধরনের। কিন্তু সেই পর্যায়ে একটু ফ্যামিলি বা একটু ফ্রেন্ডরা, তারপরে সকলেই তখন মানে সকলকেই দেখতে হবে আর কি। কেন যেহেতু জিম আছে, আমার স্টাফ আছে, ওদেরও দেখতে হবে। ওদের না দেখলেও তো হবে না। যেহেতু তুমি একটা অনার জায়গায় যদি দাঁড়াও, স্টাফদের অলওয়েজ তোমাকে খেয়াল রাখতে হবে। তুমি নিজে খেতে পারো চা না খেতে পারো, তাদের দেখতেই হবে, ঠিক আছে। সেই জায়গা থেকে দাঁড় করতে এবার আমি এমন মুশকিলে পড়ে গেছি, যেহেতু মা বাবা যখন কোভিড হয়ে গেছে হসপিটালে ডালতে পারবো না। হসপিটালে ডাললে ওরা বেঁচে আসবে কি আসবে না তার কোনো ঠিক আছে। তখন আমি একটা সিদ্ধান্ত নিলাম, না আমি দেশে বাড়ি যাবো। আমি বাইক নিয়ে দেশে বাড়িতে এসেছি। বলতে কলকাতা? না, উত্তরপ্রদেশ। তুমি আমার UP তে মাদারল্যান্ড, তোমার- হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আমার মাদারল্যান্ড হচ্ছে উত্তরপ্রদেশ, মির্জাপুর। আচ্ছা, সেখানে গেছি বাইক নিয়ে। ফেমাস জায়গা মির্জাপুর, হ্যাঁ? হ্যাঁ। তারপরে বাইক নিয়ে আমি গেছি ওখানে। ওখানে মা বাবাদের মানে ওখানে সব ঠিকঠাক করে মা বাবাদের নিয়ে গেছি ওখানে। মা বাবাদের ওখানে নিয়ে যাওয়ার পরে বাড়িতেই চিকিৎসা করলাম। বাড়িতে চিকিৎসা করে ওদের বাঁচিয়ে নেওয়ার পর তারপরে আমি ডিসিশন নিলাম কি ওখানকার জিমটা আমি শিফট করে দেবো। কারণ সেই পরিবেশটা তখন খুবই খারাপ। কারণ মুম্বাইয়ের মতন জায়গাতে মানে কোভিডের সময় কত লোক মারা গেছে, যারা হসপিটালে গেছে বেঁচে আসে না। সেই ভয়ে আমি মানে ওখানকার আমার বাড়িটা বেচে জিমের রেন্ট ফেন্ট দিয়ে মানে তুমি মুম্বাই থেকে বাড়িটা কিনেছো সেটা বিক্রি করে দিয়েছো? বিক্রি করে দিলাম। বেচে দিয়ে তারপরে আমি এলাম ইউপিতে। ইউপিতে আসার সময় আমার মানে জিমটা এবার শিফট মানে জিম ইকুইপমেন্টটা তো নিয়ে এসেছি, কিন্তু তখন আমার হাতে কিছু টাকা পয়সা বাঁচে না। মাত্র 40,000 টাকা ছিল আমার হাতে। সেই 40,000 টাকা নিয়ে আমি এসেছি ইউপিতে। সেখানে এবারে কষ্ট সৃষ্ট করে, যেহেতু আমি ইউপিতে বেশি টাইম করিনি। যখন আমার জন্ম হয়েছিল তবে 2 বছরে ছিলাম, তখন আমি কলকাতা চলে এসেছিলাম। তবে ইউপির এবারে অত আমার নলেজ নেই। শুধু বিএটিএ থাকলে যেতাম, নালে যেতাম না। এবার ওখানে যেহেতু আমার জন্য এটাও ওয়ান টাইপ মানে নতুন 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 জায়গা, নতুন জায়গা, হ্যাঁ। যেরকম হয় আর কি, সে আবার জিরো থেকে স্ট্রাগল আবার জিরো থেকে স্ট্রাগল। জিরো থেকে স্ট্রাগল মানে আমরা -20 বছর পেছনে চলে গেছি। -20 বছর পেছনে যাওয়া মানে একদম এটা স্বাভাবিক। সবাই মানে খুবই মানে টাফ লাইফ। সে যা কোনো আমার মানে হেল্প করার কোনো লোক নেই। তবে যে হোক করে আমি ওখানে জায়গা টাগা খুঁজে আমার জিমটাকে ওখানে শিফট করেছি। যে হোক করে মানে আগে জিম বসানোর আগে মেম্বারশিপ চালু করে দিলাম। সেই মেম্বারশিপ টাকা নিয়েই আমি এন্ট্রিয়ারের কাজ করলাম। এরম হয়তো ছোটোখাটো, তারপরে একটু কাজ ফাজ করে সাপ্লিমেন্ট বিক্রি করে বা আমাদের স্টাফ যা হয় সেইগুলো বিক্রি করে সেই টাকাগুলো আমি ওখানে লাগালাম। কিন্তু তার মধ্যে আমার এই অ্যানিম্যাল বুস্টার নিউট্রিশন, ডক্টর অনর চৌধুরী এটা প্রোডাক্ট, উনি আমার খুব বড় হেল্প করেছেন। আমি ওনার প্রোডাক্ট বেচে ওনাকে টাকা না দিয়ে আমি নিজের জিম সেট আপ করলাম। তা আমি ডক্টর অনর চৌধুরী খুবই কৃতজ্ঞ, মানে ওনার মতন লোক খুঁজে পাই। আর উনি যা করে দিয়েছেন আমার মানে সবসময় এখনও অবধি আমার সাথেই রয়েছে। আর এখনও অবধি আমি মানে স্পন্সরশিপ করেন। সেই জন্য ওই জিমটা আমার দাঁড় করাতে পেরেছি। কারণ ওনার প্রোডাক্ট বেচে ওনাকে টাকা না দিয়ে আমি ওই জিমে লাগিয়েছি, ঠিক আছে। সেই মুহূর্তে ওনার মানে ব্যালেন্স করে ফেলেছিলাম 8 লাখ টাকা, ঠিক আছে। আর সেই জায়গায় মানে দেনাটাও মোটামুটি হয়ে এসছে, কিন্তু এই 4-5 বছর কেউ আর এরকম করবে? ঠিক আছে, আজকে অন্তত যদি 10,000 টাকা কেউ দিয়ে থাকে সে 2 দিন অন্তত দাঁড়াবে না। কিন্তু ওই লোকটা আজ 4 বছর হয়ে গেল
এখনো অবধি আমার মানে সেই টাকার জন্য বলে না, যখন ইচ্ছা আমি দিচ্ছি, নিচ্ছে ওরম না। তাও মানে অনেক বড় হেল্প আমার লাইফে। তাই বডি বিল্ডিংটা আবার আমি ধীরে ধীরে চালু করলাম, মানে এই ভাঙা হাতে ধীরে ধীরে চালু করলাম। 1 মাসের মধ্যে ভালো অনেক চেঞ্জ করে ফেলেছিলাম। তারপর হঠাৎ আবার সেকেন্ড কোভিড এসে গেল। সেকেন্ড কোভিড আসার পর আবার সেই পরিস্থিতি, সেই জিমের রেন্ট স্টপ, সেই কোনো ইনকাম নেই, জিরো ইনকাম, খরচা, আবার সব জিনিস নষ্ট হয়ে গেল। ওই জিমটা বন্ধ হয়ে গেল? না, বন্ধ হয়নি। আচ্ছা। সেই জিমটা রয়েছে, কিন্তু ওই রেন্টটা ঘাড়ে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রেন্ট বাড়তে হ্যাঁ, রেন্ট ছাড়বে না। এবার সেই মানে মাথা তো আরও চাপ বেড়ে গেল। অন্তত 6 মাসের মতন সেকেন্ড কোভিডটা ছিল, 6 মাসে আরও রেন্ট ওপরে মাথা চেপে গেল। তবে আবার বডি বিল্ডিং স্টপ হয়ে গেল। তার মাঝখানে আবার একটা আমার দুর্ঘটনা ঘটলো, সে আর একটা অ্যাক্সিডেন্টে 2খানা পা ভেঙে গেছে, বাইক অ্যাক্সিডেন্টে। তা আমার লাকটা তখন খুবই খারাপ যাচ্ছিল। কাউকে আমি কিছু বলতে পারছি না, নিজের মনের কষ্ট কাউকে প্রকাশ করতে পারছি না। আমি যে কি ডিপ্রেশনে চলছি, আমার মাথার মানে টেম্পারেচার, মানে যে কি টেনশনে চলছি, কেউ মাপতেও পারবে না। সেই ডিপ্রেশনে মোটামুটি আবার 2টো পা ভাঙার পরে অপারেট করার পর সেও আবার বললো কি না, তুমি আর লাইফে শেষ, আর তোমার জিম করা যাবে না। যে আমাদের ডাক্তার ছিলেন, সে বললে, স্যার যদি তুমি জিম করো তার আমার কোনো গ্যারেন্টি নেই যদি তোমার কিছু হয়ে যায়, আমরা কোনো গ্যারেন্টি নিতে পারবো না। আমি বলি যে ঠিক আছে, সব ওইটা তো আমার উপরে ডিপেন্ড করে, তোমার যেটা করার কর্তব্য তুমি করেছো, এবার আমার যেটা কর্তব্য মানে যেটা করে সেটা আমার উপরে ডিপেন্ড, আমি কোনোদিন ব্লেম করতে যাব না। বলে কিন্তু তুমি যে ক্রিটিক্যাল সিচুয়েশন, তুমি যদি ব্যায়াম করো তোমার লাইফটা শেষ হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে স্যার, কোনো অসুবিধা নেই। সেই জায়গা থেকে আবার আমি মোটামুটি ওটা কিওর করতে করতে, যেটা 6 মাস বলেছিল, আমি মোটামুটি 1.5 মাসের মধ্যে নিজে পায়ে একটু দাঁড়াতে আরম্ভ করে দিয়েছি। তারপরে অল্প অল্প করে অ্যাক্টিভিটিস আরম্ভ করলাম, অল্প অল্প অ্যাক্টিভিটিস। আবার সেই কিছুদিন জিম করতাম, কিছুদিন বন্ধ হতো, কিছুদিন জিম করতাম, কিছুদিন বন্ধ হতো। তারপরে সাডেনলি আমার এখানকার ছোটোবেলার সব বন্ধু তা বললো কলকাতা একটা জিম কর, অনেক ভালো, এখানে ভালো চলছে। এবারে আমার তো একটা স্বপ্ন ছিল কি আমি কলকাতায় জিম করব, কেন যেহেতু আমার ছোটোবেলার আমার পুরো দিনটা এখানে গেছে। তা আমার একটা স্বপ্ন ছিল কি এখানে জিম করব। আমি সেই জন্যে সেখানে হ্যাঁ বললাম কি হ্যাঁ একটা জিম করব। সেখানে আমার ইউপি জিমটা পার্টনারশিপ দিয়ে সেই টাকাটা আমি এখানে ইনভেস্ট করলাম। আমরা 3-4টে পার্টনার ছিলাম, 3-4টে পার্টনারে জিমটা করলাম। কিন্তু কিছু মাসের মধ্যে বেশি পার্টনার হলে প্রবলেম হয়, সকলের একটা মানে মিল থাকে না। তাই যেও কারণে মিল নেই বলে সেই জিমটা ভেঙে গেল। সেই জিমটা ভাঙার পর আমি মানে লস তো হলোই অনেকটা। আবার সেই জিমটাকে তুলে আমি এখানে আন্দুলে নিয়ে এলাম। আর আন্দুলে এখন মোটামুটি 1 বছর হয়ে গেল। আমি নভেম্বরে চালু করেছিলাম আর এখন ডিসেম্বর চলছে, তো 1 বছর হয়ে গেল। আর এই আন্দুলে জিমটা করতে আমি মোটামুটি আমার জিম চলছে, ভালো চলছে। আর সেই জায়গা আমি আবার বডি বিল্ডিংয়ে স্ট্যান্ড করতে পেরেছি এই আন্দুল থেকে, যেখান থেকে আমি চালু করেছিলাম। সেইটা হচ্ছে আমার জন্য আবার রিব্যাক, ভালো কথা। আর আমার ভাগ্যটা এখান দিয়ে যদি ফিরে যায় আরও ভালো। সেটাই এই চিন্তা করে আমি এখানে আবার 2 মাসের মধ্যে আমি আবার বডি বিল্ডিংয়ের এতে ট্র্যাকে নেমেছি। আর ট্র্যাকে নেবে আমি প্রথম কম্পিটিশান অল ইন্ডিয়া, এখন প্রাইভেট কম্পিটিশান অল ইন্ডিয়া জেকে ক্লাসিক প্রথম খুললাম, যেখানে 3rd প্লেস হলো। আর তারপরে আর একটা কম্পিটিশান খেললাম RGC ক্লাসিক, সেখানেও 3rd হয়েছি। কেন এগুলো টপ কম্পিটিশান অল ইন্ডিয়া নিয়ে। আর যেখানে আমি একটা মানে যেখানে আমি ভাবতেও পারিনি যে আবার বডি বিল্ডিং করতে পারবো, সেই জায়গা আবার ব্যাক করতে পেরেছি। এত ধাক্কা খেয়ে এত মানে কষ্টই আবার ব্যাক করেছি, সেটা আমার জন্যে খুবই ভালো কথা। আর আমরা অনেক কিছু শিখতে পেয়েছি, অনেক মানে এই জার্নিংয়ে কার সাথে কী হতে পারে সেই শিখগুলো পেয়েছি। আর আবার এই জায়গা রিটার্ন পেয়ে আমার মনে হচ্ছে কি না আমি আবার বডি বিল্ডিংয়ের লাইনে আবার সেই জায়গাটা তৈরি করে নিতে পারবো। আর সকলকে আমি এটাই জানাবো কি
লাইফে জার্নিংয়ে অনেক কষ্ট আসে, যারা কষ্ট করে আবার সেই জায়গাটা আসতে পারলে সে সব কিছু করতে পারবে। তার জন্যে কিছু মানে এমন কিছু জিনিস নেই যেটা ইম্পসিবল, আর সেটা আমি নিজে করে দেখেছি। সেই জন্য আমি অন্য কাউকে বলতে পারবো কি করতে চাইলে কিছুটাই ইম্পসিবল নয়। আর আমার লাইফের মধ্যে আমি যেই জায়গা থেকে এসেছি আর যেই পরিবেশ থেকে এসেছি, মানে আমাকে খাওয়ার অন্তত টাকা যুক্ত না, সেখান থেকে আমি এত বড় রিস্ক নিয়ে আমার উপরে চলো ধার দেনা যাই হতে পারে, কিন্তু একটা জায়গা তো দাঁড়িয়ে আছি, জিম করে তো দাঁড়িয়ে আছি, ঠিক আছে? লোকে এটা দেখে না তুমি কি করে আগে এসছো, লোকে এটা দেখে কি তোমার ইন প্রেজেন্ট কী আছে, ঠিক আছে? ইন প্রেজেন্ট আমার কাছে যেটা আছে সেটা সবাই দেখতে পাচ্ছে, আর আমি সেটাকে আমি নিজেকে করে নিতে পারবো। আর যতই কষ্ট আসুক আমি সেই জায়গায় স্ট্যান্ড করতে পারবো, আবার সেই মনোবলটা আমার আছে। আর সকলের মানে আমাদের যারা বডি বিল্ডার বন্ধু, আমার ক্লায়েন্ট, তারা আমার খুব মানে সাথ দেয়, যার জন্য এই জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, তাদেরও ধন্যবাদ। একদম একদম। তোমাকে অসংখ্য ধন্যবাদ যে এতটা ইনফরমেশন তুমি আমাদের দিলে এবং আমার দর্শকদের মানে তোমার যে মানে জার্নিটা বললে, মানে আমাদের মনে হচ্ছে অনেক যারা নতুন নতুন আছে বা যারা ডিপ্রেস হয়ে গেছে তারাও এই জায়গা থেকে কামব্যাক করতে পারবে। আর ভিডিওটা কিন্তু শেয়ার করবে যাতে সবার কাছে পৌঁছে যায়। আর দাদা তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার সাথে একটা thank you ওয়ার্কআউট so সেশন much. করবো আমরা, প্লাস তোমার সাথে কিছু ইনফরমেশনও নেবো আমরা Sure, বডি বিল্ডিং sure, সম্পর্কে। sure. যেহেতু তোমার কাছে এসেছি এগুলো সব না নিয়ে যাবো না আমরা, হ্যাঁ, কারণ তোমাকে পাওয়া খুবই মুশকিল। হ্যাঁ, তা বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করে জানো কেমন লাগলো। আমাদের ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করবো আমাদের চ্যানেলটাকে। চলো আবার দেখা হবে আমরা নতুন এপিসোডে। কত ভালো থেকো এবং সুস্থ থেকো।